আচ্ছা স্টুডেন্ট, এর মাঝখানে বেশ কিছুদিন ভিডিও আনতে পারিনি বিভিন্ন সমস্যার জন্য। কিছুটা আমার শরীর খারাপ ছিল, তবে এডিটিংয়ে একটু প্রবলেম ছিল, সেই জন্য। আজকে ক্লাস 11-এর একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা দিয়ে 5 নাম্বার আসবে একটা অঙ্ক আশা করছি। চ্যাপ্টারটা আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ক্ষেত্রে, আমাদের মতন আমিও বাংলা মিডিয়ামেই পড়তাম, সেক্ষেত্রে একটু অসুবিধা হয় চ্যাপ্টারটা বুঝতে, কারণ অঙ্কগুলো তো আসে ইংলিশে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে বোঝাটা খুব প্রয়োজন হয়ে পড়ে। এই চ্যাপ্টারটা যতটা সহজভাবে সম্ভব আমি বুঝিয়ে দিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটা খুব ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখলে এই চ্যাপ্টারটা কারো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বলেও তাদের ক্ষেত্রেও অসুবিধা হবে না। একটু চ্যাপ্টারটা ডেপথে গিয়ে একটু বুঝতে হবে, সেই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পারবে, তোমাদের ভালোও লাগবে। চ্যাপ্টারটার নাম হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। বাংলায় বলে ব্যাংক মিলিকরণ বিবরণী, ঠিক আছে? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা ব্যাংক বিলীকরণ বিবরণী আমরা শর্টে বলি বিআরএস। খুব ইন্টারেস্টিং জায়গা, বুঝতে পারলে এটার মতন 11-এ যে সমস্ত চ্যাপ্টার আছে সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টার হচ্ছে এইটা। একটু যদি বোঝা যায়, যতটা সহজভাবে চেষ্টা করছি তোমাদের বোঝাতে, ভালো করে ভিডিওটা দেখবে, একটু মনোযোগ দিয়ে দেখবে, আশা করি সবাই বুঝে যাবে। এবার আসি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক মিলীকরণ বিবরণী। আমরা বাংলা কথাটায় যদি যাই বা ইংরেজি কথাটা যাই, রিকনসিলিয়েশন বা মিলীকরণ। রিকনসিলিয়েশন বা মিলীকরণ বলতে এখানে কি বোঝাচ্ছে? ব্যাংকের সঙ্গে আমাদের ক্যাশ বইয়ের ব্যাংক কলমকে মিল করার যে প্রসেস, সেটাই হচ্ছে করে দেওয়া হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা ব্যাংক মিলীকরণ বিবরণীতে। সেটা কিভাবে? আমরা জানি আমরা ক্যাশ বুক করেছি। ক্যাশ বুকে আমরা কি করেছি? যখন আমি ক্যাশ বুকের এন্ট্রি করেছি, ক্যাশ বুকটা যখন এন্ট্রি করেছি তখন আমি ক্যাশ টাকা যখন, এটাই কিন্তু ক্যাশ বুকের দুটো কলমের মধ্যে ব্যাংক কলমটাকে নিয়ে ভাবতে হবে, ক্যাশ কলমের এখানে কোনো জায়গা নেই, ব্যাংক কলমটা নিয়ে। তাহলে আমি ক্যাশ বুকে যখন কোনো একটা চেক ব্যাংকে জমা দিয়েছি, তাহলে আমি ক্যাশ বুকে কী হয়েছে, টাকা যেহেতু চেকটা এসেছে ক্যাশ বুকে আমি ডেবিট সাইডে লিখেছি। আবার কোনো একটা চেক যদি আমি ইস্যু করে থাকি, তাহলে ক্যাশ বুকে কী হয়েছে, ক্রেডিট কলমে লিখেছি। এবার চেক আমি রিসিভ করি বা চেক আমি ইস্যু করি, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমার ব্যাংকের শরণাপন্ন হতে হবে। চেক যেটা আমি রিসিভ করছি বা ডিপোজিট করছি, আমায় সেটা ব্যাংক থেকে ভাঙাতে হবে। আর যেটা আমি চেকটা যেটা ইস্যু করছি, সেটা যাকে আমি ইস্যু করছি তাকে ব্যাংক থেকে গিয়ে ভাঙাতে হবে। তাহলে দুটোর ক্ষেত্রেই, তাদের দুটো চেকের ক্ষেত্রেই, যেটা ডিপোজিট করছি চেক বা যেটা আমি রিসিভ করছি, আমাকে আমার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে গিয়ে দিতে হবে চেকটা, সেখান থেকে চেকের টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে। আবার যেটা নাকি ইস্যু করছি, সেটা যাকে ইস্যু করছি সে ব্যাংকে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলবে। এটাই তো ব্যাপার। তাহলে দুটো জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। আমাদের কাছে থাকে ক্যাশ বুক আর ব্যাংকের কাছে থাকে পাসবুক। এবার অনেকের মনে এই কথাটা বলার পর প্রশ্ন জাগবে, না আমার তো বাড়িতে পাসবুক আছে। স্বাভাবিক, সবারই বাড়িতে পাসবুকটা আছে। ব্যাংকে যে অ্যাকাউন্ট করা হয়, পাসবুকটা আমাদের নিজেদের বাড়িতে, আমার অ্যাকাউন্টের যে পাসবুক আমার বাড়িতে রয়েছে। XYZ যার অ্যাকাউন্ট, তোমাদের যেখানে যার ব্যাংকে অ্যাকাউন্ট, পাসবুকটা বাড়িতেই রয়েছে। তাহলে আমি তো বলছি পাসবুক থাকে ব্যাংকের কাছে, তার নিশ্চয়ই নির্দিষ্ট কারণে বলছি। কি কারণে বলছি? সেটা হচ্ছে আমাদের কাছে পাসবুক থাকতেই পারে, কিন্তু কোনো সময় কি আমরা এটা ভেবে দেখেছি যে পাসবইটা তো আমাদের কাছে আছে, পাসবইয়ে কোনো এন্ট্রি কি আমরা করতে পারি? না, পারি না। পাসবুকের এন্ট্রি কারা করবে? আমার যে কোনো এন্ট্রি হয়ে গেলে আমি ব্যাংকে সেটাকে নিয়ে যাই, নিয়ে গেলে সে বইটা আপডেট করে দেওয়া হয়। তাহলে পাসবুকের এন্ট্রিটা কে করে? ব্যাংক করে। তাহলে আমার কাছে জাস্ট ব্যাংক পাসবইটা রাখতে দিয়েছে। একটা ব্যাংকে লাখ লাখ অ্যাকাউন্ট, ব্যাংকের পক্ষে অতগুলো অ্যাকাউন্ট পাসবুক রাখা সম্ভব না, কারণ তাদের সফটওয়্যারে, তাদের কম্পিউটারে সেগুলো আছে, তারা জানে।
তাহলে সেই জন্য পাসবইগুলো আমাদের দিয়ে দেয়, আমাদের যখন প্রয়োজন হয় আমরা ব্যাংকে যাই, পাসবুকের এন্ট্রি করিয়ে নিয়ে আসি। কিন্তু তার মানে কি, পাসবইটা কিন্তু মেনটেন করছে ব্যাংক, আমরা কিন্তু না। কিন্তু ক্যাশ বইটা মেনটেন করছি কিন্তু আমরা। তাহলে ব্যাংক মিলিকরণ বিবরণীর কেন দরকার হয়? সিম্পল একটা উদাহরণ দিয়ে বলছি। একটা চেক আমি ব্যাংকে জমা করেছি, আমি চেক যখন ব্যাংকে একটা জমা করছি তখন আমি কি জানবো? চেকের টাকাটা আমি পাচ্ছি, সেই হিসাবে আমি ব্যাংকে জমা যখনই করছি আমি কি করলাম, আমার ক্যাশ বুকে টাকাটা বাড়িয়ে দিলাম ব্যাংক কলমকে, কারণ আমি জানি তো টাকাটা পাচ্ছি। এবার দেখা গেল কোনো কারণে ব্যাংক চেকের টাকাটা কালেক্ট করতে পারলো না, বা চেকটা ডিসঅনার্ড হয়ে গেল, বাতিল হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কী হবে? ব্যাংক তো আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে না। তাহলে কিন্তু অলরেডি তো আমি ক্যাশ বইতে বাড়িয়ে দিয়েছি টাকাটা, কিন্তু ব্যাংকে আমার যে অ্যাকাউন্ট আছে পাসবই, যেটা ক্যাশ বইয়ের সঙ্গে, ক্যাশ বইয়ের ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে, তাহলে আমার ক্যাশ বইয়ে টাকাটা বেড়ে গেল কিন্তু পাসবইয়ে টাকাটা বাড়েনি। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে যদি ঠিক করতে হয়, আমি ক্যাশ বইকে কেটে ঠিক করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি ক্যাশ বইকে যখন ঠিক করতে পারছি না কেটে ঠিক করতে, বা ব্যাংকে তো টাকা চেকটা ডিসঅনার হয়ে গেছে, বাতিল হয়েছে, ব্যাংক তো আমার অ্যাকাউন্টে টাকা জমা করবে না। তাহলে এই উপায়টা কি? তাহলে এই উপায়টার জন্য, এটার জন্য করতে হবে আমাকে বিআরএস, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আর একটা উদাহরণ দিচ্ছি, চেক আমি কাউকে একটা ইস্যু করেছি, ঠিক আছে, আমার একটা বন্ধুর কাছে আমি কিছু নিয়েছি, তার বন্ধুর নামে আমি একটা চেক ইস্যু করে দিয়েছি, আমি জানি ওর টাকার প্রয়োজন আছে, বন্ধু সে ব্যাংক থেকে টাকা তুলে নেবে। এবার দেখা গেল আমি চেকটা ইস্যু করেছি, আমি জানি বন্ধু টাকার দরকার, চেকটা বন্ধু আমার কাছে পেতো, আমি যে সময় মতন বলেছি তোমায় টাকা দিয়ে দেবো, তাকে আমি চেকটা দিয়ে দিয়েছি, আমি জানবো ওর ব্যাংক থেকে টাকা তুলে নেবে, আমি ক্যাশ বইটাকে সঙ্গে সঙ্গে কী করব, কমিয়ে দেবো। কিন্তু যাকে আমি চেকটা কেটেছি, যে বন্ধুকে চেক কেটেছি, সে ব্যাংকে গেল না টাকা তুলতে, হয়তো তার টাকার প্রয়োজন নেই বা সময় পায়নি, কোনো কারণে সে যায়নি, তাহলে ব্যাংক তো আমার অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট করেনি। তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে যদি টাকা না পেমেন্ট করে, তাহলে আমার অ্যাকাউন্টের থেকে টাকা না পেমেন্ট করলে আমার অ্যাকাউন্ট থেকে তো টাকা সে কাটবে না বা আমার অ্যাকাউন্টকে কমাবে না। কিন্তু আমি কি করেছি, ক্যাশ বইতে অলরেডি কমিয়ে দিয়েছি, কিন্তু ক্যাশ বইয়ে কোনো কাটাকাটি চলে না, তাহলে ক্যাশ বইতে আমি কমিয়ে দিয়েছি। তাহলে এইটা থেকে বাঁচার রাস্তা, এইটাকে ঠিক করা হবে বিআরএসের মাধ্যমে। এই কারণেই বিআরএস করা হয়। ক্যাশবুক আর পাসবুকের সঙ্গে যে গড়মিলটা হয় সেটাকে সমাধান করার জন্য আমরা কিন্তু বিআরএস করে থাকি। এবার এখানে আর একটা জিনিস, খুব কমন জিনিস, একটা মনে রাখার বিষয় আছে। আমরা দেখেছি ক্যাশ বইতে যখন কোনো টাকা আসে তখন আমরা কি করি, ডেবিট করি, আর কোনো টাকা যখন যায় সেটা হচ্ছে আমি ক্যাশ বইতে ক্রেডিট করি। কিন্তু পাসবইয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টো। পাসবইয়ের ক্ষেত্রে ব্যাংক যে এন্ট্রিটা করে, আমার অ্যাকাউন্টে যদি কোনো টাকা আসে তাহলে ব্যাংক কী করবে, আমার অ্যাকাউন্টকে ক্রেডিট করবে, আর আমার অ্যাকাউন্ট থেকে যখন কোনো টাকা কাটবে আমার অ্যাকাউন্টকে ডেবিট করবে। আমরা এখন মোবাইলে সবাই ফোনপে, গুগল পে এই ধরনের ইউজ করি, আমরা কি দেখি যে, বা ব্যাংক থেকে কোনো মেসেজ এলে আমরা কি দেখি যে আমার অ্যাকাউন্টে যদি টাকা আসে তাহলে কি ব্যাংক কি মেসেজ পাঠায়, ইওর অ্যাকাউন্ট ক্রেডিটেড রুপিস এত, তার মানে আমার অ্যাকাউন্টে টাকা এসছে। এবার আমার অ্যাকাউন্টে টাকা যদি আমার চলে যায় তাহলে ইওর অ্যাকাউন্টে ডেবিটেড টু রুপিস এত, এই বলে দেখায়। তো তাহলে মনে রাখতে হবে, পাসবইতে ক্রেডিট করা মানে বাড়িয়ে দেওয়া, ডেবিট করা মানে কমিয়ে দেওয়া, আর ক্যাশ বইতে ডেবিট করা মানে বাড়িয়ে দেওয়া, ক্রেডিট করে দেওয়া মানে কমিয়ে দেওয়া। আচ্ছা, তাহলে আগের পার্টটা আমি বিষয়টা বোঝাতে পেরেছি আশা করছি। এবার আমি এখানে কিছু উদাহরণ দিয়ে, যেগুলো খুব কমন এন্ট্রি যেগুলো আসে সেগুলো দিয়ে আমি দেখি, মানে আলোচনা একটু করে নিতে চাই, তো বোঝার সুবিধার্থে তোমাদের, যে কোনটা কীভাবে অ্যাড হয়, কোনটা কীভাবে লেস হয়। অঙ্কটা কিন্তু এইভাবে যেভাবে দেখাচ্ছে অঙ্কটা ওইভাবে করতে হবে না, কিন্তু বেসিক নলেজটা যদি এইটা থাকে, অঙ্কটা কিভাবে করতে হবে, জাস্ট একটা প্রোফর্মা আছে, ওই প্রোফর্মায় পরপর করে দিলে হবে, সেটা আমি দেখিয়ে দেবো। এটা আগে দেখিয়ে নিই একটু, যাতে পরেরটা বুঝতে সুবিধা হয়। এখানে যেটা বলার কথা, এখানে অঙ্কে কি একটা দিয়ে স্টার্ট হয় আর একটা দিয়ে শেষ হয়। আমি ক্যাশবুক দিয়ে যদি স্টার্ট করি পাসবুকে গিয়ে শেষ হবে, পাসবুক দিয়ে যদি স্টার্ট করি ক্যাশবুকে গিয়ে শেষ হবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে হবে? আমি যদি ক্যাশ বই ধরে করি তাহলে দেখতে হবে পাসবইয়ের পজিশন কি হলো, ভুল করার পর পাসবইয়ের পজিশন কি হলো, কমে গেল না বেড়ে গেল। পাসবইয়ের পজিশন যদি বেড়ে যায় তাহলে ক্যাশবুককে কী করতে হবে, বাড়িয়ে দিতে হবে। আর পাসবইয়ের পজিশন যদি কমে যায় তাহলে ক্যাশ বইকে কী করতে হবে, কমিয়ে দিতে হবে।
আবার আমি যদি পাসবই ধরে করি তাহলে দেখতে হবে ক্যাশ বইয়ের পজিশন কী আছে। ক্যাশ বইয়ের পজিশন যদি বেড়ে যায় তখন পাসবইকে বাড়াতে হবে, আর ক্যাশ বইয়ের পজিশন যদি কমে যায় পাসবইকে কমাতে হবে। তাহলে যে বইটা ধরে করব মানে আমার হাতে ওটা অস্ত্র, ওটা ওই অস্ত্র দিয়ে আঘাত করতে হবে। তার মানে ক্যাশ বই ধরে করলে পাসবইয়ের কাছে যেতে হবে, পাসবই ধরে করলে ক্যাশ বইয়ের কাছে যেতে হবে। এবার এখানে ক্যাশবুক ধরে দিয়েছি আর পাসবুক ধরে। এখানে 4 রকম হয়, ক্যাশবুক ওভারড্রাফট, পাসবুক ওভারড্রাফট। এবার পাসবুক জানলে ওভারড্রাফট এমনি হয়ে যায়। তার একটা ছোট্ট টিপস, ক্যাশবুক যেটা পাসবুক ওভারড্রাফটের ট্রিটমেন্ট এক। তাহলে পাসবুক ওভারড্রাফট দিয়ে যদি অঙ্ক শুরু হয় আমরা লিখবো পাসবুক ওভারড্রাফট, ভাববো ক্যাশবুক ধরে, ঠিক আছে। আবার যদি ক্যাশবুক ওভারড্রাফট দিয়ে শুরু হয় তাহলে আমরা ভাববো পাসবুক ধরে। তাহলে ক্যাশবুক সমান সমান হচ্ছে পাসবুক ওভারড্রাফট, পাসবুক সমান সমান হচ্ছে ক্যাশবুক ওভারড্রাফট। এটা হলে একটা অঙ্কর মাধ্যমে আমি সমস্তটা বোঝা যাবে। যতটা পাচ্ছি সহজ করে বুঝিয়ে দেওয়ার। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, আশা করছি সবাই বুঝতে পারবে। আচ্ছা, এখানে আমি কয়েকটা এন্ট্রি দিয়েছি যেগুলো খুব কমন এন্ট্রি, যেগুলো নর্মালি একটা অঙ্কের মধ্যে আসে। এই সমস্ত এন্ট্রিগুলো থাকবে, 2-3টে হলেও থাকবে এখান থেকে। আরও কিছু এন্ট্রি আছে যেটা অঙ্ক করার সময় দেখিয়ে দেবো। বলছে চেক ডিপোজিট ফর ₹5,000 বাট অনলি চেক ₹3,400 ওয়াজ ইনক্যাশড। তাহলে বিষয়টা কি হচ্ছে, আমাদের যেমন বিশেষ করে আমিও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলা মিডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে বুঝতে একটু এই ইংলিশ ভার্সনটা বুঝতে একটু অসুবিধা হয়, সবার না কিন্তু বেশ কিছু জনেরই অসুবিধা হয়। সেক্ষেত্রে কী হচ্ছে একটু ধরে পড়তে হবে, তাহলে বুঝতে খুব কঠিন ভাষা থাকে না, একটু ধরে পড়লে বোঝা যায়। দেখিয়ে দিচ্ছি কীভাবে। চেক ডিপোজিটেড ফর ₹5,000, তা এত পর্যন্ত ফার্স্ট আমি পড়লাম চেক ডিপোজিট ₹5,000। তাহলে চেক যদি 5,000 টাকা জমা করি তাহলে সেক্ষেত্রে ঘটনাটা কী দাঁড়ালো, চেক আমি তো ব্যাংকে জমা করছি, আমি তো জানি চেকের টাকাটা আমি পেয়ে যাব। আমি কি করব, ক্যাশবুকে ব্যাংক কলমটাকে বাড়িয়ে দেবো। ক্যাশবুকের ব্যাংক কলম বেড়ে গেল, তার মানে আমি ধরে নিচ্ছি আমি চেকের টাকাটা পাচ্ছি। বলছে বাট অনলি চেক ₹3,400 ওয়াজ ইন ক্যাশ। কিন্তু কোনো কারণে ব্যাংক 3400 টাকা, 3,400 টাকা ইনক্যাশ করতে পেরেছে, মানে ওই টাকা কালেক্ট করতে পেরেছে, বাকি টাকা পারেনি। তাহলে এখানে মেন ঘটনাটা কি দাঁড়ালো, ক্যাশবুকে বেড়ে আছে 5,000 কিন্তু পাসবুকে বেড়ে রয়েছে 3,400, ঠিক আছে। তাহলে 1,600 টাকা ক্যাশবুকে হিসাব মতন পাসবুকে 1,600 টাকা ক্যাশবুকের তুলনায় কমে রয়েছে, তাই তো ঠিক বললাম তো, পাসবুকে 1,600 টাকা কমে রয়েছে। আমি যদি প্রথমে ক্যাশবুক ধরে ভাবি তাহলে ক্যাশবুক ধরে ভাবলে পাসবুক কী হয়েছে 1,600 টাকা কমে রয়েছে, তাহলে ক্যাশবুককে কী করতে হবে 1,600 টাকা কমাতে হবে, লেস করতে হবে 1,600 টাকা। এবার আমি যদি পাসবুক ধরে করি, পাসবুক ধরে যদি বিষয়টা ভাবি খুব কম সিম্পল হয়ে গেল ব্যাপারটা। পাসবুকে 1,600 টাকা কম আছে বাট ক্যাশবুকে 1,600 টাকা বেড়ে আছে। আমি পাসবই ধরে করছি, আমায় কার কাছে পৌঁছাতে হবে, ক্যাশ বইয়ের কাছে। তাহলে কি করতে হবে, পাসবইকে 1,600 টাকা অ্যাড করতে হবে, তাহলে পাসবইয়ের সঙ্গে 1,600 টাকা অ্যাড হবে। তাহলে এই এন্ট্রিটা দিলে তাহলে কি হচ্ছে, ক্যাশবুকের ক্ষেত্রে 1,600 টাকা লেস হবে, আর পাসবুকের ক্ষেত্রে পাসবুক ধরে যদি ক্যাশবুক ধরে করি 1,600 টাকা লেস হবে, পাসবুক ধরে করলে 1,600 টাকা অ্যাড হবে। বা ক্যাশবুক ধরে বা পাসবুক ওভারড্রাফট ধরে করলে 1,600 টাকা লেস হবে, পাসবুক বা ক্যাশবুক ওভারড্রাফট ধরে করলে 1,600 টাকা অ্যাড হবে। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। এই এন্ট্রিটা ফার্স্টের এন্ট্রিটা আমার হলো। সেকেন্ড এন্ট্রিটা যাই, বলছে টোটাল ক্রেডিট সাইড অফ ক্যাশবুক ওভারকাস্ট। ক্যাশবুকের ক্রেডিট সাইড ওভারকাস্ট, তাহলে কি হচ্ছে, ওভারকাস্ট মানে বেড়ে যাওয়া। ক্যাশবুকের ক্রেডিট সাইড আমি আগে বললাম, ক্যাশবুকে ক্রেডিট করা মানে কমে যাওয়া আর ডেবিট করা মানে বেড়ে যাওয়া। তাহলে ক্যাশবুকের ক্রেডিট সাইড ওভারকাস্ট হয়ে গেছে, তার মানে খরচ বেড়ে গেছে, তাই তো, খরচ বেড়ে গেছে। তাহলে খরচ যদি বাড়ে তার মানে কি হয়েছে, ক্যাশবুকটা কমে গেছে, তাই তো, ক্যাশবুকটা কমে গেছে। কিন্তু ক্যাশবুকের ক্রেডিট সাইড যদি ভুলবশত বেড়ে যায় পাসবই তো বাড়াবে না, তাই না।
তাহলে পাস বই তার মানে পাস বই তার খরচা দেখাবে না, ক্যাশ বইতে ক্রেডিট সাইড বেড়ে গেছে মানে খরচ বেশি দেখিয়ে দিয়েছে, পাস বই তার খরচ দেখায়নি। তাহলে পাস বই কী হয়েছে, বেড়ে আছে, বাট ক্যাশ বই কী হয়েছে, কমে রয়েছে। তাহলে আমাকে ক্যাশ বই ধরে যদি আমি করি, আমায় কোথায় যেতে হবে, পাস বইয়ের কাছে যেতে হবে। তাহলে পাস বই বেড়ে গেছে, তাহলে ক্যাশ বইকে কী করতে হবে, বাড়িয়ে দিতে হবে। এটা এরটা ছিল, এটা বি এরটা, এটা কি হবে, অ্যাড হবে রুপিস 100, এটা ক্যাশ বুকের ক্ষেত্রে। এবার আমি যদি পাস বই ধরে করি, তাহলে পাস বইয়ের ক্ষেত্রে কী হয়েছে, পাস বইতে বেড়ে আছে, বাট ক্যাশ বইতে ভুলবশত কমে আছে। তাহলে পাস বই যদি করি, তাহলে আমাকে যেতে হবে কার কাছে, ক্যাশ বুকের কাছে। তাহলে ক্যাশ বুক যদি কমে আছে, তাহলে পাস বইকে কী করতে হবে, কমাতে হবে। তাহলে এটা এই পাসবুক ধরে যদি আমি করতাম, তাহলে আমাকে কী করতে হতো, লেস করতে হতো। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট আসছি, বলছে ব্যাঙ্ক চার্জেস ₹50 ওয়ার রেকর্ডেড, ব্যাঙ্ক চার্জেস ₹50 রেকর্ড হয়েছে টুয়াইস ইন ক্যাশবুক, ক্যাশবুকে ব্যাঙ্ক চার্জ দুবার রেকর্ড করা হয়েছে। তাহলে হঠাৎ করে তো ব্যাঙ্ক চার্জ ক্যাশবুক রেকর্ড করবে না, তার মানে নিশ্চয়ই ব্যাঙ্ক টাকা একটা চার্জ কেটেছে, সেই জন্য ক্যাশবুকে রেকর্ড করা হয়েছে। ভালো কথা, রেকর্ড করা হয়েছে, তাহলে পাস বইয়ের চার্জ কাটছে, ক্যাশ বইয়ে রেকর্ড করছে, তত পর্যন্ত ঠিক আছে। কিন্তু যে সেকেন্ডবার রেকর্ড করলো, টুয়াইস বলেছে, দুবার, তাহলে প্রথমবারটা কিন্তু কোনো গণ্ডগোল নেই। পাস বইয়ে কমিয়েছে 50 টাকা, 50 টাকা ছিল তো, হ্যাঁ, পাস বইয়ে কমিয়েছে 50 টাকা, ক্যাশ বইয়ে 50 টাকা কমেছে, প্রথমবার এন্ট্রি ঠিক ছিল। কিন্তু সেকেন্ড যে এন্ট্রিটা, সেটার ক্ষেত্রে কী হয়েছে, ক্যাশবুকে আবার 50 টাকা কমানো হয়েছে। তাহলে ক্যাশবুক 50 টাকা কমিয়েছে, পাসবুক তো আর কমায়নি, তাহলে পাস বই কী হয়েছে, বেড়ে আছে। আমি কি বই ধরে করছি, ক্যাশবুক ধরে, তাহলে পাস বই যেহেতু বেড়ে আছে, ক্যাশ বইকে কী করতে হবে, বাড়িয়ে দিতে হবে, অ্যাড করতে হবে। কত টাকা, 50 টাকা। ঠিক আছে, এবার আমি যদি পাস বই ধরে করি, তাহলে পাস বইয়ের ক্ষেত্রে এক্ষেত্রে কি, পাস বই বেড়ে রয়েছে, কিন্তু ক্যাশ বই তো কমে রয়েছে। তাহলে পাস বই যখন ধরে করছি, আমাকে যেতে হবে ক্যাশ বইয়ের কাছে। তাহলে ক্যাশ বই কী হয়েছে, কমে রয়েছে, তাহলে পাস বইকে কী করতে হবে, কমাতে হবে। তাহলে সেক্ষেত্রে লেস করতে হবে, 50 টাকা লেস করতে হবে। আশা করি বোঝা যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে করলে বোঝা যাবে। নেক্সট ডিএডটা বলছি, ডিএডটা কী ছিল, চেক ফর ₹5,000 ডিপোজিটেড ইনটু দ্য ব্যাঙ্ক, 5,000 টাকার চেক ব্যাংকে জমা করা হয়েছে। তাহলে 5,000 টাকার চেক যদি আমি ব্যাংকে জমা করি, চেক যদি ব্যাংকে জমা করি, তাহলে অবভিয়াসলি আমি কী করবো, ক্যাশবুককে বাড়িয়ে দেবো। এবার আমি ওয়েট করব, পাস বই টাকাটা কালেক্ট করে আমার অ্যাকাউন্টে জমা করবে। এবার কি বলছে, বাট হ্যাভ নট বিন ক্রেডিটেড, হ্যাভ নট বিন ক্রেডিটেড, বললাম পাস বইয়ে পেরে যাওয়া মানে কি, ক্রেডিট করা, ব্যাংক ক্রেডিট করেনি। সেটা নানা ইস্যু হতে পারে, সই মিলতে না পারে, ইনসাফিসিয়েন্ট ফান্ড হতে পারে, সেটা নানা ইস্যু, সেটা আলাদা বিষয়। তাহলে ব্যাংক ক্রেডিট করেনি, তাহলে ব্যাংক যদি ক্রেডিট না করে, তাহলে তো পাস বই বাড়েনি, বাট আমি তো ক্যাশ বইকে বাড়িয়ে দিয়েছি, তার মানে ক্যাশ বই কী হয়েছে, বেড়ে আছে, বাট পাস বই বাড়েনি, তার মানে পাস বই ক্যাশ বইয়ের তুলনায় কমে রয়েছে। তাহলে আমি কী ধরে, আমি যদি ক্যাশ বই ধরে করি, তাহলে পাস বই যেহেতু কমে আছে, ক্যাশ বইকে কী করতে হবে, কমাতে হবে। তাহলে এটা হবে লেস হবে, কত টাকা, 5,000 টাকা। আর আমি যদি পাস বই ধরে করি, পাস বই কী হয়েছে, কমে রয়েছে, হ্যাঁ, বাট ক্যাশ বই তো বেড়ে আছে। তাহলে পাস বই ধরে করলে আমাকে কী করতে হবে, ক্যাশ বইয়ের সমান করতে হবে। তাহলে ক্যাশ বই যেহেতু বেড়ে আছে, পাস বইকে কী করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে এটা যদি পাস বই ধরে করা হতো, তাহলে সেক্ষেত্রে এটা অ্যাড হতো। নেক্সট, চেক ইস্যু ₹1,000 বাট নট প্রেজেন্টেড টু দ্য ব্যাঙ্ক, চেক একটা ইস্যু করা হয়েছে 1,000 টাকার, বাট নট প্রেজেন্টেড টু দ্য ব্যাঙ্ক। তাহলে চেক ইস্যু করা হয়েছে, অত পর্যন্ত আমি আগে যাই, চেক ইস্যু করা হয়েছে 1,000 টাকার। তাহলে চেক আমি যদি 1,000 টাকার ইস্যু করে দিই, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমি চেক তো যাকে ইস্যু করছি, আমি জানি কি সে ব্যাংক থেকে টাকা তুলে নেবে, যথারীতি আমি তাকে চেকটা যখন ইস্যু করছি, আমি ক্যাশ বইকে কী করবো, কমিয়ে দেবো। তাহলে ক্যাশ বই 1,000 টাকা আমি কমিয়ে দিলাম। বলছে বাট নট প্রেজেন্টেড টু দ্য ব্যাঙ্ক, কিন্তু যাকে আমি চেকটা কেটেছি সে ব্যাংকে গেল না টাকা তুলতে,
সে নানা কারণ হতে পারে, সে ব্যাংকে গেল না টাকা তুলতে। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো, আমার ক্যাশবুক তো কমে গেল, কিন্তু ব্যাংক তো কাউকে টাকা পেমেন্ট করলো না, তাহলে তো ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটেনি। তাহলে আমার ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেখানে কী হচ্ছে, টাকা বেড়ে রয়েছে, কিন্তু ক্যাশ বইয়ে কী হয়েছে, কমে রয়েছে। তাহলে আমি যদি ক্যাশ বই ধরে করি, পাস বই যেহেতু বেড়ে আছে, ক্যাশ বইকে কী করতে হবে, বাড়াতে হবে, তার মানে অ্যাড করতে হবে ₹1000। আর পাস বই ধরে যদি আমি করি, পাস বই কী হয়েছে, বেড়ে আছে, বাট ক্যাশ বই কী হয়েছে, পাস বইয়ের তুলনায় কমে আছে, যেহেতু ব্যাংক তো লিখে দিয়েছে টাকাটা, ইস্যুটা তো লিখে দিয়েছে, তাহলে ক্যাশবুক কী হয়েছে, কমে রয়েছে। তাহলে আমি পাসবই ধরে করলে কার কাছে যেতে হবে, ক্যাশবুকের কাছে। তাহলে ক্যাশবুক যেহেতু কমে আছে, পাসবুককেও কী করতে হবে, আমাকে কমাতে হবে, তাহলে লেস করতে হবে ₹1000। আচ্ছা, নেক্সট যে এন্ট্রিটা দিয়েছি, ডিভিডেন্ড ফর ₹450 ক্রেডিটেড ইনটু দ্য ব্যাংক। ডিভিডেন্ড কি হয়, শেয়ারের উপর যে লভ্যাংশটা, লাভের যে অংশটা, লভ্যাংশটা পাওয়া যায় তাকে বলে ডিভিডেন্ড। নর্মালি ডিভিডেন্ডটা যে কোনো কোম্পানি থেকে যে কাস্টমার তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। সেমনি হচ্ছে ডিভিডেন্ড ₹450 ক্রেডিটেড ইনটু দ্য ব্যাংক। ক্রেডিটেড ইনটু দ্য ব্যাংক মানে ব্যাংকে ক্রেডিট হয়েছে, তাহলে আমার ব্যাংকে টাকা জমা পড়েছে, তাহলে পাসবই কী হলো, বেড়ে গেল। বলছে বাট নট এন্টার ইন ক্যাশবুক, কিন্তু আমি জানি না ক্যাশবুকে সেটা লেখা হয়নি, তাহলে পাসবই কী হয়েছে, বেড়ে রয়েছে, কিন্তু ক্যাশ বইয়ে তো লেখা হয়নি, তার মানে ক্যাশ বই কি পাসবইয়ের তুলনায় কমে রয়েছে। তাহলে আমি যদি ক্যাশ বই ধরে করি, আমাকে পাসবইয়ের কাছে যেতে হবে, তাহলে পাসবইটা কী হয়েছে, বেড়ে আছে, তাহলে ক্যাশ বইকে কী করতে হবে, বাড়াতে হবে। ঠিক আছে, এবার আমি যদি পাসবই ধরে করি, পাসবইয়ের ধরে যদি করি, তাহলে দেখতে হবে পাসবই বই, পাসবই তো বেড়ে আছে, কিন্তু ক্যাশ বই কমে আছে, তাহলে পাসবই ধরে করলে আমায় যেতে হবে কোথায়, ক্যাশ বইতে। তাহলে ক্যাশ বই যেহেতু কমে আছে, পাসবইকেও কী করতে হবে, কমাতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, খুব সহজভাবে বোঝাতে পেরেছি, সবাই আশা করি বুঝেছ, এবং কতটা কি বুঝেছো না বুঝেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আচ্ছা, তাহলে ওই পার্টটা হলো, এবার একটা অঙ্কে আসি। প্রোফর্মাটা বুঝে গেলে, ওখানে তো আমি বুঝিয়ে দিয়েছি কীভাবে হয়, কোনটা ক্যাশবুক ধরে কীভাবে হবে, পাসবুক ধরে কীভাবে। একটা প্রোফর্মা বুঝে গেলেই কিন্তু এই প্রোফর্মাতে ওই অ্যাড্রেসের ব্যাপার, ওখানে অ্যাড্রেস দেখিয়ে দিলাম কীভাবে হয়, কোন বই থাকলে কোন বই যেতে কীভাবে অ্যাড্রেস হয়, সে ক্যাশবুক দিক, ক্যাশবুক ওভারড্রাফট দিক, পাসবুক ওভারড্রাফট দিক, চারটের ক্ষেত্রে এই একই প্রোফর্মায় হবে। শুধু অঙ্কে ফার্স্টে দেখে নিতে হবে কী ব্যালেন্সটা দেওয়া আছে, সেটা প্রথমেও দেওয়া থাকতে পারে, অনেক সময় শেষেও দেওয়া থাকে, তাহলে সেই ব্যালেন্সটা নিয়ে আমার স্টার্ট করতে হবে। স্টার্ট করে এই প্রোফর্মা ওয়াইজ গেলেই অঙ্ক খুব সহজ হয়ে যাবে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। একটু ভালো করে যদি ধরে ধরে বোঝো, আশা করছি আমার একটা ক্লাসেই টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফ্রম দ্য গিভেন ডিটেলস প্রিপেয়ার বিআরএস অ্যাজ অন 31/3/2004। একটু ছোটো লিখেছি, পড়তে একটু কষ্ট হবে, কারণ বোর্ডে নালে আমি পুরোটা জায়গা হবে না, বোঝানো যাবে না। ফ্রম দ্য গিভেন ডিটেলস প্রিপেয়ার বিআরএস অ্যাজ অন 31/3/2004। ওকে, বিআরএস আমাকে করতে হবে। তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অফ, এখানে যদি কোনো নাম থাকতো সেই নামটা বসতো, এখানে কোনো নাম নেই, সেটা বসলো না। এখানে ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 31/3/2024। নর্মালি বিআরএস 1 মাসের ডিউরেশনে হয়, ঠিক আছে। এটা তার মানে 1 মার্চ থেকে শুরু হয়েছিল, 31 মার্চে গিয়ে শেষ হয়েছে। এই ডিউরেশনের মধ্যে যে ভুলটা হবে সেটা কিন্তু এখানে দেখাতে হবে, এই ডিউরেশনের মধ্যে। প্রথমে এতে দেওয়া আছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, তাহলে আমি অঙ্কটা করব কি, ক্যাশবুক ধরে। এবার যদি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক দেওয়া থাকতো, পাসবুক ধরে করতে হতো, তখন পাসবুককে বাড়াতে কমাতে হতো। এখানে ক্যাশবুক ধরে করছি মানে আমি ক্যাশবুককে বাড়াবো কমাবো। পাসবুক ধরে যদি অঙ্কটা হতো, তাহলে পাসবুককে বাড়াতাম বা কমাতাম। ক্যাশবুক ওভারড্রাফট ধরে যদি অঙ্ক হতো, তাহলে আমি ওটাকে পাসবুক ধরে নিতাম, পাসবুককে বাড়াতাম বা কমাতাম। আবার পাসবুক ওভারড্রাফট ধরে যদি অঙ্ক হতো, তাহলে সেটাকে আমি ক্যাশবুক ধরে করতাম, ক্যাশবুককে বাড়াতাম বা কমাতাম। বিষয়টা প্রোফর্মাটা সবার ক্ষেত্রে এক। আচ্ছা, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, এবার কীভাবে অঙ্কটা করতে হয়, তাহলে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক আমাকে প্রথমেই লিখতে হবে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার
ক্যাশ বুক, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত টাকা দেওয়া আছে? 5,000 টাকা। তাহলে আমি আউটার কলমে বসলাম। এখানে কিন্তু দুটো কলম, কোনো ডেবিট ক্রেডিট হবে না। আর একটা জিনিস, ছোট্ট একটা জিনিস টিপস দিয়ে রাখি, কোনো স্টেটমেন্টে ডেবিট ক্রেডিট হয় না, অ্যাকাউন্ট ছাড়া কোনো জায়গায় ডেবিট ক্রেডিট হয় না। আচ্ছা, বিয়েরটা এবার আমি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক হলো, এখানে লিখলাম অ্যাট গ্যাপ দিয়ে লেস, ঠিক আছে, অ্যাড আর লেস। বলছে ব্যাংক চার্জেস ₹200 নট এন্টার্ড ইন ক্যাশ বুক। ব্যাংক চার্জেস 200 টাকা নট এন্টার্ড ইন ক্যাশ বুক। তাহলে ব্যাংক চার্জ কেটেছে, চার্জ মানেই তো সেটা কাটবে, তাহলে ব্যাংক চার্জ কি করেছে? কেটে নিয়েছে। তাহলে 200 টাকা ব্যাংক চার্জ কেটেছে, তার মানে পাসবই কী হয়েছে? কমে গেছে। বাট নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক, ক্যাশ বুকে লেখা হয়নি, তার মানে ক্যাশ বই কমলো না, পাসবই কিন্তু কমে গেল। তার মানে ঘটনাটা কি দাঁড়ালো? পাসবই কমে রয়েছে বাট ক্যাশ বই বেড়ে আছে। এবার আমি এটা কি ধরে করছি? ক্যাশ বই ধরে করছি, তাই তো? তাহলে পাসবই কী হয়েছে? যেই ক্যাশ বই ধরে করছি, খেয়াল করতে হবে, পজিশনটা খেয়াল করতে হবে যে পাসবইয়ের পজিশন কী আছে, পাসবই কমে আছে। তাহলে ক্যাশ বইকে কী করতে হবে? আমাকে কমাতে হবে। তাহলে আমার কমাতে গেলে কি কোথায় লিখতে হবে? লেসে লিখতে হবে। 1 নম্বর দিয়ে 1 ব্যাংক চার্জেস debited but not entered in cash book। কত টাকা? 200 টাকা। এটা কিন্তু ইনার কলমে লিখতে হবে। হলো, তাহলে এন্ট্রিটা হলো। নেক্সট সিএরটা কি বলছে? চেক অ্যামাউন্টের ₹30,000 ডিপোজিটেড। তাহলে চেক যদি অ্যামাউন্ট 30,000 আমি ডিপোজিট করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? অবশ্যই ক্যাশবুক বেড়ে যাচ্ছে, কারণ আমি চেক যখন ডিপোজিট করছি আমি জানি তো ওই টাকাটা আমি পেয়ে যাব। তাহলে আমি ক্যাশ বইকে কী করবো? বাড়িয়ে দেবো। তাহলে 30,000 টাকা ক্যাশ বইতে বেড়ে গেছে। এবার ব্যাংক কী করলো? বলছে বাট 28,000 অনলি গেট ক্লিয়ার। 30,000 টাকা চেক আমি ডিপোজিট করেছি, 28,000 টাকা ক্লিয়ার হয়েছে। তাহলে ওটা নিয়ে সমস্যা নেই। সমস্যা কি? 2,000 টাকা নিয়ে। ক্যাশবুকে বেড়েছে 30,000, কিন্তু পাসবুকে বেড়েছে 28,000। তার মানে পাসবুক 2,000 টাকা কমে রয়েছে, ঠিক তো? তাহলে পাসবুক 2,000 টাকা কমে রয়েছে, কিন্তু ক্যাশবুক কী হয়েছে? 2,000 টাকা আমার বেড়ে রয়েছে। আমি কি ধরে করছি? আমি করছি ক্যাশবুক ধরে। কি ধরে করছি? ক্যাশবুক ধরে। তাহলে পাসবুক 2,000 টাকা কমে আছে, তাহলে ক্যাশবুককে কী করতে হবে? 2,000 টাকা কমাতে হবে। তাহলে আমরা আবার লিখব লেসে নাম্বার 2 দিয়ে, চেক ডিপোজিটেড but out of them has not been cleared। কত টাকা হবে? 30,000, এখানে দেখিয়ে দেবো 30,000 মাইনাস 28,000, তাহলে এটা বসবে 2,000 টাকা ইনারে। আশা করি ক্লিয়ার হলো। এবার এইটাই যদি পাসবুক ধরে দিত, অঙ্কটা যদি পাসবুক ধরে হতো, তাহলে সেক্ষেত্রে কী হয়েছিল? ক্যাশবুক বেড়েছিল, তাহলে পাসবুককে ক্যাশবুকে বুকের পজিশনে নিয়ে যেতে হতো। তাহলে সেক্ষেত্রে পাসবুককে কী করতে হতো? বাড়াতে হতো, যেটা আগে যে আমি উদাহরণগুলো দিলাম তাতে দেখিয়েছিলাম। নেক্সট বলছে এ ডেটার্স পেইড ₹5,000 ডাইরেক্টলি ইনটু দ্য ব্যাংক। একজন ডেটার্স মানে কি? যার কাছে আমি টাকা পাই। একজন ডেটার্স 5,000 টাকা ডাইরেক্টলি পেইড ইনটু দ্য ব্যাংক, মানে একজন ডেটার্স 5,000 টাকা আমার ব্যাংকে জমা করে গেছে ডাইরেক্ট। তাহলে ক্যাশবুকের জানার কথা না, বা আমি জানিও না। তাহলে পাসবই কী হয়েছে? বেড়ে গেছে, বাট ক্যাশ বই কিন্তু বাড়েনি, কারণ ক্যাশ বই তো জানেই না। ডেটার্স ডাইরেক্ট জমা করেছে ব্যাংকে গিয়ে, আমার নামে আমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে, তাহলে আমার অ্যাকাউন্টে টাকা বেড়ে গেছে।
ব্যাংক বাড়িয়ে দিয়েছে, তার মানে পাস বই বেড়ে আছে, কিন্তু ক্যাশ বই বাড়েনি। তাহলে আমি এখানে কি করছি, ক্যাশ বই ধরে করছি, তাহলে পাস বই কী হয়েছে, বেড়ে আছে। তাহলে ক্যাশ বইকে কী করতে হবে, পাস বইয়ের সমান করতে হবে, মানে বাড়াতে হবে। তাহলে তাহলে অ্যাডে হবে, তাহলে অ্যাডে আমি লিখব এ ডেটার্স directly deposited into the bank but not entered in cash book। কত টাকা, 5,000 টাকা, এটা আমরা ইনারে লিখব। আচ্ছা, লেখার ক্ষেত্রে যেটা বলছি, এই লেখাটা একটু বানিয়ে লিখতে হয়, আর যদি না পারা যায় তখন অ্যামাউন্টটা বাদ দিয়ে বাকিটা লিখে দিতে হয়। কিন্তু কিছু অঙ্ক করলে বানিয়ে কিন্তু লেখা যায়, খুব যে কঠিন বিষয় না। যেমন ওখানে ছিল এ ডেটার্স পেইড ইনটু দ্য ব্যাংক, ডাইরেক্টলি পেইড ইনটু দ্য ব্যাংক বলেছে, তারপরে আর কিছু বলেনি, তার মানে ক্যাশবুকে লেখেনি। আমি এখানে লিখলাম ডেটার্স ডাইরেক্টলি ডিপোজিট ইনটু দ্য ব্যাংক, কিন্তু ক্যাশবুকে সেটা লেখা হয়নি, বাট নট এন্টার ইন ক্যাশবুক। একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখে দিলেই চলে। নেক্সট, আউট অফ চেক ইস্যু ডিউরিং দ্য মার্চ 24 রুপিস 7,000। 7,000 টাকার চেক আমি ইস্যু করেছি। তাহলে ইস্যু করলে কী হবে, যখনই আমি চেক ইস্যু করে দিচ্ছি কাউকে, কারণ আমি চেক কেটে দিচ্ছি, আমি জানি সে তো টাকা তুলে নেবে, আমি কি করব, সঙ্গে সঙ্গে ক্যাশবুককে কমিয়ে দেবো। তাহলে যথারীতি ক্যাশবুককে কমিয়েছি। তারপর কি বলছে, ওয়াজ দ্যাট প্রেজেন্টেড টিল 31 মার্চ 2024। টিল 31 মার্চ 2024 মানে লাস্ট ডেট পর্যন্ত, মার্চের লাস্ট ডেট পর্যন্ত যাকে আমি চেকটা কেটেছি সে ব্যাংকে প্রেজেন্ট হয়নি। তাহলে ব্যাংকে যখন প্রেজেন্ট হবে না, নিশ্চয়ই ব্যাংক তো তাকে বাড়ি থেকে নিয়ে এসে টাকাটা দেবে না, সে ব্যাংকে প্রেজেন্ট হয়নি। তার মানে কি দাঁড়িয়েছে, পাস বইটা কমেনি, বাট ক্যাশ বই কমে গেছে। তাহলে ক্যাশ বই কী হয়েছে, কমে রয়েছে, বাট পাস বই কী হয়েছে, বেড়ে রয়েছে। আমি কি বই ধরে করছি, ক্যাশ বই ধরে। পাস বই যেহেতু বেড়ে রয়েছে, তাহলে ক্যাশ বইকে কী করতে হবে, পাস বইয়ের সমান করতে হবে, তার মানে বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আবার 2 নম্বর দিয়ে লিখছি। এগুলো কিন্তু সিরিয়ালি হবে, অ্যাডেরগুলো সিরিয়ালি, লেসেরগুলো সিরিয়ালি। আউট অফ চেক issued but not presented for payment within closing date। কত টাকা, 7,000 টাকা। ঠিক আছে, তাহলে সলভটা হলো। এবার ব্যালেন্সটা কিভাবে করতে হয়, ব্যালেন্সটা কি করে করব, তাহলে এই দুটো অ্যাড আছে, তাহলে ঠিক দুটো অ্যাড তার তলায় দাগ দিলাম। তাহলে এই দুটো অ্যাড করে 7 5 12,000। তাহলে এই 7 5 12,000 পাশের কলমে নিয়ে গেলাম, এর তলায় দাগ দিলাম। 5,000 আর 12,000 কত হলো, 17,000। এর তলা দিয়ে করলাম, তাহলে এটার সঙ্গে এটা অ্যাড হয়ে গেল। এবার লেসের এই দুটো অ্যামাউন্টকে আগে আমি নিয়ে গেলাম যোগ করে পাশের কলমে, এটা মাইনাসে আছে, তার মানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এই করলাম। এবার 17,000 থেকে কত হবে, 2,200 টাকা বাদ হবে। তাহলে এটা থাকছে 800 আর 3 4 14,800। এটাকে ক্লোজ করলাম, তাহলে আমার বেরোলো কত, 14,800। স্টার্ট করেছিলাম কি দিয়ে, আমি ক্যাশবুক দিয়ে, তাহলে শেষ করব কি আমি পাস বই ধরে। তাহলে 14,800 সোজাসুজি আমরা কি লিখবো, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। বাড়িতে যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে, সাথে দেখবে
প্রতিটা বইয়ের শেষে বিশেষ করে বাসু দত্তটা ফলো করবে, বইটা খুব সুন্দর বই। ওর শেষে যে ইলাস্ট্রেশনগুলো দেওয়া আছে ওই অঙ্কগুলো ভালো করে করলে সব ঘুরিয়ে পেঁচিয়ে ওই ধরনের অঙ্কই কিন্তু আসে। তাহলে বিআরএসের চ্যাপ্টারটা বুঝিয়ে দিলাম, কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো, তাহলে পরের ভিডিওগুলো পেতে সুবিধা হবে। এর পর অনেক দিন গ্যাপে ভিডিও হলো, একটু বিভিন্ন অসুবিধার জন্য হয়নি, এবার পরপর আবার পরের ভিডিওগুলো আসবে। চ্যানেলটাকে ফলো রাখো, ফলো করো চ্যানেলটাকে, আর পরপর ভিডিওগুলো দেখে যাও। আশা করি কিছুটা হলেও উপকৃত হবে।